আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন নবগ্রাম ৯ নম্বর ওয়ার্ডে আমজাদ হোসেনের বাড়িতে। এই আমজাদ হোসেন একজন যোদ্ধা। তিনি জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে হারিয়েছেন তার দুইটি দৃষ্টি। সেই দৃষ্টি দৃষ্টি হারিয়ে সে এখন অন্ধকার ঘরে বসবাস করছেন তার জীবন যুদ্ধ নিয়ে। তাকে দেখার জন্য আজকে বাংলাদেশ জামাতে ইসলামের নোয়াখালী ৫ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনের বাংলাদেশ জামাত ইসলাম থেকে যাকেই সিলেক্টেড করেছেন এই আসনে ভোট করার জন্য, সেই অধ্যক্ষ বেলায়েত হোসেন সাহেব আজকে তার সাথে ঈদের পরবর্তী তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে জুলাই অভ্যুত্থানে আন্দোলনে যে আমজাদ হোসেন ঢাকায় একটি একটি দোকানে সে ছোট একটি চাকরি করতেন। সেই থেকে যখন ছাত্ররা আন্দোলন করতেছেন তখন এই আমজাদ তার বিবেকে সাড়া দিয়েছে যে যেভাবে গণহারে ছাত্রদেরকে মারা হচ্ছে সে আর বসে থাকতে পারেনি। সেই নিজে ঝাঁপিয়ে পড়েছেন ছাত্রদের সাথে ঢাকায় আন্দোলনে। ঢাকা আন্দোলন যখন সেই জুলাই থেকে আন্দোলনে যোগদান করেন তখন থেকে সেই প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে ভোর, এইভাবে কিন্তু সেই যুদ্ধ করে যাচ্ছেন। সর্বশেষ ৫ আগস্ট তার উপরে নেমে আসে সেই অন্ধকার জগতের সে অন্ধকার দিনটি, যেই দিনের কালে সাক্ষী হয়ে সে সারা জীবন অন্ধকার কুঠুরিতে কাটাতে হবে তার সারাটি জীবন। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, ৫ আগস্ট পুলিশের গুলিতে আমজাদ হোসেন প্রথম আহত হয়, তার ফাঁয়ে তাকে গুলি করা হয়। ফাঁয়ে গুলি করার পর সে লুটিয়ে পড়ে। পরবর্তীতে সেই পুলিশ তারপরেও তাকে ছাড়েনি। সর্বশেষ তার চোখে তাকে গুলি করা হয়। তার চোখে গুলি করার পর সেই থেকে সেই দৃষ্টি হারিয়ে সেই অন্ধকার কুঠুরিতে প্রবেশ করে। তাকেই বাংলাদেশের অনেকগুলো হসপিটালে উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করা হলে তার পায়ের মধ্যে যেই সমস্যা ছিল, যেই আক্রান্ত ছিল, সেটি যদি সমাধান হয়, কিন্তু তার চোখের দৃষ্টি আর ফেরানো সম্ভব হয়নি। ডাক্তাররা জানিয়েছেন সে আমজাদ হোসেনের দৃষ্টি আর কখনো সেই এই দুনিয়ার আলো আর এই দৃষ্টি দিয়ে সে আর দেখতে পারবেন না। তাকেই যতদিন বাঁচতে হয় এভাবে বাঁচতে হবে। তো আমরা দেখেছি এবছর রমজানের শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এই আমজাদের পাশে এসে কিন্তু দাঁড়িয়েছিলেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, ঈদের পূর্ব মুহূর্তে বাংলাদেশ যে জাতীয়বাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেই তাকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। এখন আমরা আজকে দেখতেছি ঈদের পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলামের নোয়াখালী ৫ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনের যিনি প্রার্থী, যিনি এই আসন থেকে ভোট করবেন, অধ্যক্ষ বেলায়েত সাহেব আজকে ঈদের পরবর্তীতে আমজাদের সাথে দেখা করতে আসছেন, আমজাদের সাথে কৌশল বিনিময় করতে আসছেন এবং তাকে একটু উপহার দিতে আসছেন। তো আমরা এখন কথা বলবো যে যিনি আজকে এখানে এসে যে তিনি এই ঈদের পরবর্তীতে এই আমজাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যে ওনার লক্ষ্য উদ্দেশ্য কি, ভবিষ্যতে এই আমজাদের জন্য তিনি কি করবেন, তার জন্য ওনার উদ্দেশ্য কি বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমরা সেই বিষয় নিয়ে এখন কথা বলবো অধ্যক্ষ বেলায়েত হোসেনের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই এনটিভির মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশের এবং সারা বিশ্বের মানুষকে আমরা অবহিত করতে চাই যে দীর্ঘ ১৭ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ জুলুম এবং বৈষম্যের মুখোমুখি ছিল। ৫ আগস্ট এই আমজাদ সে ঢাকায় ক্ষুদ্র একটা চাকরি ছেড়ে যখন শত শত ছাত্র জনতাকে নির্বিচারে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে তাদেরকে ফেলে দিচ্ছে, এই অবস্থায়ও সে দেশের মুক্তির জন্য এবং বৈষম্যহীন সমাজ রচনার জন্য সে ঝাঁপিয়ে পড়েছিল। এই অবস্থায় স্পটেই তার ফাঁয়ে গুলি করা হয়, সে লুটিয়ে পড়ে। পরবর্তী পর্যায়ে তার চোখে গুলি করা হয়। এই গুলির কারণে তার দুটি চোখেই চিরজীবনের জন্য অন্ধ হয়ে যায়। আমরা এই যারা জুলাই আগস্টের আন্দোলনে যারা আন্দোলন করেছেন তারা এই দেশ এবং জাতির সম্পদ। যারা অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মধ্য দিয়ে সবার পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আবেদন জানিয়েছেন। আমরা এই নোয়াখালী অঞ্চলে যারাই আহত হয়েছিলেন এবং শাহাদাত বরণ করেছেন সবার ধারে ধারে আমরা গিয়েছি। এরা হলো বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ এবং এরা হলেন আহত মুক্তিযোদ্ধা। সুতরাং এদের পুনর্বাসনের জন্য আজকে এনটিভির মধ্য দিয়ে পুরো জাতির কাছে আমরা আহ্বান জানাবো
এদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসা দরকার এবং এদের পরিবারকে পুনর্বাসন করা দরকার। এবং এই ব্যক্তিটি সারা জীবনের জন্য যে দৃষ্টিহীন হয়ে পড়েছেন, সে অন্যের উপর নির্ভরশীল হয়ে তাকে চলতে হবে। এই জন্য তাকে মাসিক ভিত্তিতে একটা বরাদ্দ দেওয়া এবং তার অন্যান্য সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া, তার পারিবারিক তার গৃহ নির্মাণ সহ পুনর্বাসনের জন্য সহযোগিতা দেওয়া। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা অন্যান্য যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের ধারে ধারে আমরা গিয়েছি। এই আমজাদের জন্যও আমরা কিছু সহযোগিতা করব। আমরা সবার প্রতি আহ্বান জানাবো যাতে করে যে বৈষম্যহীন সমাজের জন্য তারা জীবন দিয়েছেন, যখন এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন এবং আমজাদের মতো যারা আহত হয়েছেন, সমাজের বিত্তবান সহ রাষ্ট্রের সবাই এটার জন্য এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাবো। এবং যারা এদেরকে নির্মমভাবে গুলি করেছে, শহীদ করেছে, আমজাদের মতো লোকদেরকে আহত করেছে, এখন পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। এই জন্য অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনা এবং যারা এই হত্যার এবং আহত করার মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে অবিলম্বে এদেশে এনে তার ফাঁসির রায় কার্যকর করা এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না এবং যারা আহত হয়েছেন তারাও শান্তি পাবে না। এই জন্য দেরি না করে অনবরত বিলম্বে যারা এই গুলি চালিয়েছেন, আহত করেছেন, মানুষের শান্তি কেড়ে নিয়েছেন, তাদেরকে বিচারের রায় কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আজকে এই এনটিভির মধ্য দিয়ে আমরা সংশ্লিষ্ট সবাইকে এদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, যেমনটাই জানিয়েছেন যে আমজাদের মতো এরকম হাজার হাজার ছাত্র জনতা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এভাবেই গণ অভ্যুত্থানে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে এভাবে কেউ ফুঙ্গত্ব জীবনযাপন করছেন, কেউ অন্ধত্ব জীবনযাপন করছেন, কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তাদের পাশে কিন্তু এভাবেই বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা দাঁড়াচ্ছেন। তো আমরা এখন কথা বলবো যে কবিরহাট উপজেলা জামাতের সেক্রেটারি জনাব ইয়াসিনের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনটিভির মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা সালাম শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমজাদ হোসেনের মতো এরকম যারা আহত হয়েছেন, চক্ষু হারিয়েছেন, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে আজকে মানবতা জীবনযাপন করছেন, তাদের সকলের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলা নোয়াখালী জেলার এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই আহত যোদ্ধাহত ভাই আমাদের জন্য গর্ব নিয়ে এসছেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সময়ে তার যে ভূমিকা ছিল আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার অবদানকে স্বীকার করি। আমরা যে এই বিষয় নিয়ে তা আমাদের অধ্যক্ষ বেলায়েত ভাই বলেছেন, এটি আমরা চিন্তা করব এবং চেষ্টা করব আমজাদ হোসেনের পাশে থাকার জন্য। বিশেষ করে জুলাই ফাউন্ডেশন সহ এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের যে বর্তমান রাজনৈতিক দল হয়েছে সেগুলো সহ সকল মানবিক সংগঠনকে আমরা আমজাদ হোসেনের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান করব। আমজাদ হোসেনের বাড়িতে যে সমস্যা, অর্থনৈতিক সংকট রয়েছে, তার পিতা নেই, সে একটা ইয়াতিম সন্তান এবং তার বাড়িতে ঢোকার জন্য একটি রাস্তা পর্যন্ত নেই, যে সাঁকো সেটিও বিধ্বস্ত। এখানে একটি ভালো কালভার্ট নির্মাণ করা প্রয়োজন, তাকে পুনর্বাসন করা প্রয়োজন, তার গৃহ নির্মাণ প্রয়োজন এবং তার ফিউচার আগামী দিনে সে কোনো কর্ম করে খেতে পারবে না। জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে কর্মসংস্থানের একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। দেশের সকল মানবিক সংগঠনকে তার পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাবো। তার বিধবা মায়ের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবো। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলার পক্ষ থেকে আমরা তার পাশে থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, যেমনটাই জানিয়েছেন কবিরহাট উপজেলা জামাতের সেক্রেটারি ইয়াসিন সাহেব। আমরা এখন কথা বলবো এই যে ইউনিয়নে আমজাদের বসবাস, যে ইউনিয়নের নাগরিক আমজাদ, যে ইউনিয়নের একজন ভোটার, সেই ইউনিয়নে যিনি জামাতের ইসলামের থেকে যিনি এই ইউনিয়নে যিনি চেয়ারম্যান ভোট করবেন আগামী এই নির্বাচনে, সেই ইব্রাহিম খলিলের সাথে আমরা এখন তার সাথে কথা বলবো। তার লক্ষ্য উদ্দেশ্য কী? আসসালামু আলাইকুম। আমরা দানশিরি জামাত ইসলামের পক্ষ থেকে এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে আমাদের এই আয়োজনে আপনারা এসেছেন। আজকে আমরা যে আমজাদ ভাইয়ের বাড়িতে আসছি। আমরা আজকে আমজাদ ভাই বৈষম্যহীন সমাজ গঠনের জন্য যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলনে অংশগ্রহণ করে সে তার
দুইটা চক্ষু হারিয়ে ফেলেছে এবং সে গুলিবিদ্ধ হয়েছে। আজকে আমরা মনে করি সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ একজন মুক্তিযোদ্ধা, সে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমরা ধানসিঁড়ি জামাত ইসলামের সহ উপজেলা জামাত নেতৃবৃন্দ সহ আমরা আজকে এসেছি। তার পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। আমরা যতটুকু আমাদের সামর্থ্য এর আলোকে আমরা চেষ্টা করবো তার পাশে দাঁড়ানোর জন্য। এর পাশাপাশি আমরা আহ্বান করব জুলাই ফাউন্ডেশন সহ রাষ্ট্রীয় যারা দায়িত্বে আছে সকলকে এই আমজাদের পাশে দাঁড়ানোর জন্য ওদের আহ্বান করব। আর ধানসিঁড়ি জামাত এবং আমার পক্ষ থেকে আমরা সর্বোচ্চ তাকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এ বলে আপনাদেরকে তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি। জি, আপনারা একে একে শুনলেন যে এখানে আজকে জামাত ইসলামের যে নেতৃবৃন্দরা এসেছেন তাদের যে এখানে লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আসলে এখানে একটু আগে একজন জানিয়েছেন এবং কি আমরা নিজেরাই যে এখানে যে এসে উপলব্ধি করতে পারছি যে আমজাদের বাড়িতে প্রবেশ করতে হলে একটি খাল, একটি ছোট একটি খাল রয়েছে। এই খালটা পার হতে হলে একটি সাঁকো আছে। এই সাঁকোকে এই সাঁকো যে এখন আমজাদ পার হবে সেই শক্তি আমজাদের আর এখন নেই। এখানে একটি কালভার্ট প্রয়োজন, অন্যদিকে তার পুনর্বাসন প্রয়োজন এবং তার ভবিষ্যৎ চলার যেই একটু তার সংসারটা যেন চলতে পারে, তার বাবা নেই, সে এতিম একজন ছেলে, যে চলতে পারে সেই ব্যবস্থা করা প্রয়োজন। সেই বিষয় নিয়ে এখানে আমরা যে জামাতের ইসলামের যেই নেতৃবৃন্দরা আসেন তাদের বক্তব্যে কথাগুলো উঠে এসেছে। আমরা এখন কথা বলবো যে এই জুলাই আন্দোলনে যিনি অংশগ্রহণ করে, যিনি আজকে তার দুটি দৃষ্টি হারিয়ে, চোখের দৃষ্টি হারিয়ে সে এখন অন্ধকার ঘরের মধ্যে তার জীবনযাপন করছেন। এই টকবকে একটি যুবক যে এখন পর্যন্ত বিয়েও করেন নাই, সেই যুবক এই অবস্থায় এসে, এই বয়সে এসে সে তার আজকে অন্ধকার জীবন কাটাতে হচ্ছে। তো তার এই যে জুলাই অভ্যুত্থানে আন্দোলনে তার অংশগ্রহণের কারণ কি, সেই অংশগ্রহণ করতে গিয়ে সেই কীভাবে সে আহত হয়েছে আমরা তার কাছ থেকে শুনতে চাইবো, এবং কি তার ভবিষ্যতে যে তার চলার জন্য তার কি কি দরকার আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। আমজাদ, তুমি যে জুলাই অভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণ করেছিলে, কেন করেছিলে, এখন তোমার যেই দুটি দৃষ্টি হারিয়ে গেছে, এখন তোমার চলাফেরা এবং ভবিষ্যৎ তোমার যেই তোমার সংসার আছে, তোমার মা আছে, বোন আছে, এ নিয়ে তোমার পরিকল্পনা বা তোমার লক্ষ্য উদ্দেশ্য কি বলো? আসসালামু আলাইকুম। জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে দেখতে আসছে সবাইকে ধন্যবাদ। জামাত ইসলামের পক্ষ থেকে 5 আগস্ট এই যাত্রাবাড়িতে আমি গুলিতে আহত হয়েছি। দুপুর 2টার দিকে আহত হবার পরে পুলিশে প্রথম আমার পা টার্গেট করে গুলি করছে। পা টার্গেট করে গুলি করার পরে আমি ওই জায়গায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পুলিশে হিয়ার 10 মিনিট পর আমার চোখ টার্গেট করে গুলি করছে। হিয়ার পর থেকে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এখন আর আমি চোখে দেখতে পাই না। আন্দোলন আমার একটাই লক্ষ্য, এই স্বৈরাচার সরকার অনেক দিন এই দেশটাকে শাসন করতেছে। শাসন করে ওনার যত এই এমপি মন্ত্রী আসে সবাই দুর্নীতি করে দেশের অনেক ক্ষতি করতেছে। তো ছাত্র ভাইরাও অনেক মারা যাইতেছিল। আমি 14 জুলাই আন্দোলন অংশগ্রহণ করি যাত্রাবাড়িতে। অংশগ্রহণ করার পর আমার সামনে অনেক ছাত্র ভাইরা মারা গেছে। মারা যাওয়ার পর আমি আর বসে থাকতে পারি না, আমিও ওনাদের সাথে নেমে গেছি 14 জুলাইয়ে। নেমে যাওয়ার পর আমি এভাবে আহত হয়েছি। আচ্ছা, তুমি এখন এই যে জামাত ইসলামের যে নেতা এসেছেন, এখানে আরও অন্যান্য নেতা কর্মীরা এসেছেন যিনি এখানে ভোট করবেন, এবং বাংলাদেশের আরও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং ছাত্র প্রতিনিধিরা রয়েছে, তাদের কাছে তোমার চাওয়া পাওয়া কি? আসলে সবার কাছে একটাই চাওয়া, আমার বাবাও না, ওনার যে সবসময় আমার পাশে থাকে আর আমার খোঁজ খবর রাখে, এটাই আমার চাওয়া। জি, যেমনটাই আমজাদ জানিয়েছেন তিনি কী কারণে যে জুলাই আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন এবং কিভাবে সে আহত হয়েছে, এবং তার বাবা নেই, সে একজন এতিম। সে সবার কাছে এতটুকু জানিয়েছেন যেন ভবিষ্যতে সবাই যেন তার পাশে এভাবে সবসময় থাকে, সবসময় দাঁড়ায়। তো আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, ঈদের পরপরই আমরা কিন্তু এনটিভিতে আমজাদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। আপনারা দেখেছেন সেই এই আমজাদের পাশে যেন মানুষ সবসময় থাকে, এভাবে নেতাকর্মীরা থাকে, এভাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যেন সবসময় তার পাশে থাকে, তাকে যেন তার ভাবার যে অভাব এবং সে যে দুটি দৃষ্টি হারিয়েছে সেই দৃষ্টি হারানোর অভাব যেন সে যেন উপলব্ধি না করতে পারে, সে যেন স্বাচ্ছন্দ্যে তার জীবনযাপন কাটাতে পারে। এখন আপনাদেরকে যে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যে জুলাই অভ্যুত্থানে যারা এখন পর্যন্ত আহত হয়ে বিভিন্ন জায়গায় হসপিটালে বা বাড়িতে কাতরাচ্ছেন, তাদের এখন পর্যন্ত কোনো পুনর্বাসন
পুনর্বাসন হয় নাই এবং তাদেরকে সরকারি পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে ভাতার কোনো ব্যবস্থা করা হয় নাই। তো আমরা আজকে এখানে এসে জানতে পারলাম যে নেতাকর্মীরা থেকে এবং এই এলাকার সাধারণ মানুষ পর্যন্ত বলতেছেন যেন অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যেন এই তাদেরকে ভাতার আওতায় নিয়ে আসে। তো আমার কাছে ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ কবিরহাট যে আসন 5 আসন, সেই 5 আসনের কবিরহাট ধানসিঁড়ি ইউনিয়ন আমজাদের বাড়ি থেকে সর্বশেষ।